নিউক্লিয়ার বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পার্থক্য। দেখো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কি ঘটে, আমরা জানি রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পরমাণুর ইলেকট্রন অংশগ্রহণ করে, অর্থাৎ পরমাণুর কোন ইলেকট্রন, বাইরের যে শক্তি স্তর সেই বাইরের শক্তি স্তরের ইলেকট্রন অংশগ্রহণ করে। তাহলে পরমাণুর বাইরের শক্তি স্তরের ইলেকট্রন অংশগ্রহণ করে কোন ধরনের বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া। আর নিউক্লিয়ার বিক্রিয়া যেহেতু নামটা আছে নিউক্লিয়ার বিক্রিয়া, তার মানে এখানে কে অংশগ্রহণ করবে, পরমাণুর নিউক্লিয়াস অংশগ্রহণ করবে। তাহলে পরমাণুর নিউক্লিয়াস অংশগ্রহণ করে নিউক্লিয়ার বিক্রিয়ায়, আর পরমাণুর ইলেকট্রন অংশগ্রহণ করে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এটা হচ্ছে একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্য দেখো, এই রাসায়নিক বিক্রিয়ায় আমরা জানি কিছু কিছু ক্ষেত্রে শক্তি উৎপন্ন হয়, তাপ উৎপাদী বিক্রিয়া যেগুলা, হ্যাঁ, আবার কিছু ক্ষেত্রে তাপ হারিক যেগুলো আছে এগুলোতে শক্তির প্রয়োজন হয়। তো এই উৎপন্ন শক্তি রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কিন্তু খুব বেশি না, মানে একটা রাসায়নিক বিক্রিয়া থেকে খুব বেশি উৎপন্ন হয় না শক্তি, তুলনামূলক নিউক্লিয়ার বিক্রিয়ার চাইতে অনেক অনেক কম শক্তি উৎপন্ন হয়। আর একটা নিউক্লিয়ার বিক্রিয়ায় অনেক অনেক বেশি শক্তি উৎপন্ন হয়, আমরা দেখব পরবর্তীতে নিউক্লিয়ার ফিশন আর ফিউশন বিক্রিয়ায় কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। হ্যাঁ, ওটার একটা তুলনামূলক চিত্র আমরা দেখাবো যে নিউক্লিয়ার বিক্রিয়ায় কি পরিমাণ শক্তি উৎপন্ন হয় আর রাসায়নিক বিক্রিয়ায় কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়, এটা পরে আসবে। দেখো নতুন মৌল সৃষ্টি হয় না এই ক্ষেত্রে, কারণ কি আমরা জানি রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে। তো ইলেকট্রনের আদান প্রদান ঘটলে কি মৌলের কোনো পরিবর্তন ঘটবে? একটা মৌলের স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে তার প্রোটন, তার নিউক্লিয়াস। তো এই ক্ষেত্রে তো নিউক্লিয়াসের কোনো পরিবর্তন ঘটে না, এই ক্ষেত্রে কিসের পরিবর্তন ঘটে? ইলেকট্রনের পরিবর্তন ঘটে, ইলেকট্রনের আদান প্রদান ঘটে, যার জন্য এই ক্ষেত্রে নতুন কোনো মৌল আমরা পাবো না। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরমাণু নিউক্লিয়াসই অংশগ্রহণ করে, নিউক্লিয়াসেরই পরিবর্তন ঘটে, তার মানে নিশ্চয়ই প্রোটন নিউট্রন এগুলার চেঞ্জ ঘটে। তো একটা পরমাণুর যদি প্রোটন সংখ্যা পরিবর্তন হয়ে যায় তাহলে নিশ্চয়ই ওই পরমাণু আর ওই পরমাণু থাকবে না, নতুন একটা পরমাণুতে পরিণত হবে, নতুন একটা মৌলতে পরিণত হবে। এর জন্য আমরা এখানে নতুন মৌল পাবো আর এখানে নতুন মৌল পাবো না। এটাই হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। আচ্ছা, এখন আমরা দেখব নিউক্লিয়ার বিক্রিয়ার প্রকারভেদ। তো নিউক্লিয়ার বিক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। তো প্রথমে আমরা দেখব হচ্ছে নিউক্লিয়ার ফিশন। ফিশন অর্থ হচ্ছে বিভাজন, অর্থাৎ এই ক্ষেত্রে একটা বড় নিউক্লিয়াস ভেঙে গিয়ে অনেকগুলো ছোট নিউক্লিয়াসে পরিণত হবে। তাহলে ফিশন বিক্রিয়া কাকে বলে? যেই নিউক্লিয়ার বিক্রিয়ায় একটা বড় নিউক্লিয়াস ভেঙে গিয়ে একাধিক ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হবে, সেই নিউক্লিয়ার বিক্রিয়াকে বলা হবে নিউক্লিয়ার ফিশন। এখন এই ফিশন বিক্রিয়া দুইভাবে ঘটে, একটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ঘটতে পারে, মানে নিজে নিজেই ঘটতে পারে, আর আরেকটা হচ্ছে বাইরের থেকে আবেশের মাধ্যমে কোনো কিছু দ্বারা আবেশ ঘটিয়ে এটা ঘটানো যেতে পারে, মানে কোনো কিছুর প্রভাব দ্বারা এটাকে ঘটানো যেতে পারে। তো স্বতঃস্ফূর্ত যেটা, এটা আমরা দেখি কোথায়? তেজস্ক্রিয় বিক্রিয়া। অর্থাৎ কোনো একটা তেজস্ক্রিয় পরমাণু যখন আলফা বিটা গামা রশ্মি বের করে তখনও কিন্তু এটাকে আমরা বলি হচ্ছে ফিশন, কারণ তখনও ওই মৌলটা ছোট একটা মৌলতে রূপান্তরিত হয় যখন আলফা বিটা গামা রশ্মি বের করে। তেজস্ক্রিয় রশ্মি আমরা পড়ছি না, তেজস্ক্রিয় রশ্মি কয়টা? তিনটা, আলফা বিটা গামা। তো কোনো একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যখন আলফা বিটা গামা বের হয় তখন কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই বের হয়, নিজে নিজেই। এইটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, তেজস্ক্রিয় বিক্রিয়া যেটা সেটা। আর আরেকটা হচ্ছে আবেশিত, মানে হচ্ছে বাইরে থেকে আমরা এটাকে ঘটাই দিব, বাইরে থেকে আমরা এটাকে প্রভাবের মাধ্যমে, কোনো কিছুর প্রভাবের মাধ্যমে ঘটাই দিব, সেটা হচ্ছে আবেশিত। আর কিসের প্রভাবে আমরা ঘটাইতে পারি? কোনো একটা প্রোটন দিয়ে ঘটাতে পারি, আলফা কণা দিয়ে ঘটাতে পারি, নিউট্রন দিয়ে ঘটাতে পারি, ইত্যাদি দিয়ে ঘটানো যেতে পারে। যেমন দেখো এখানে কি করা হচ্ছে, একটা নিউক্লিয়াস নিয়েছি আমরা প্রথমে ইউরেনিয়াম 235। এই ইউরেনিয়াম 235 যে নিউক্লিয়াসটা, সেটাকে আমরা অল্প একটা শক্তি, অল্প শক্তি বিশিষ্ট, অর্থাৎ 0.025 ইলেকট্রন ভোল্ট, এটা কিন্তু খুব বেশি শক্তি না, খুব অল্প একটা এনার্জি। এই অল্প এনার্জি বিশিষ্ট একটা নিউট্রন দিয়ে প্রথমে এটাকে আঘাত করব। অর্থাৎ একটা নিউট্রন আমরা একটা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে হিট করাবো, নিউট্রন দ্বারা। যে নিউট্রন দ্বারা হিট করাবো তার শক্তি হবে এত, আর এই শক্তিটা খুব বড় একটা শক্তি না, খুব অল্প একটা শক্তি। তো এই শক্তি বিশিষ্ট একটা নিউট্রন প্রথমে ইউরেনিয়ামের ভিতরে ঢুকবে। তো ইউরেনিয়াম কিন্তু 235 থেকে এখন 236 হয়ে যাবে। কেন? কারণ নিউট্রনের ভর এক যুগ হবে। তা নিউট্রনের প্রতীকটা হচ্ছে এরকম, নিউট্রনের চার্জ কত? শূন্য না, নিউট্রনের তো কোনো চার্জ নাই। আর নিউট্রনের ভর কত ধরা হয়? এক। তাহলে একটা নিউট্রন যখন ইউরেনিয়ামের সাথে গিয়ে যুক্ত হবে, প্লাস ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 92, বা প্রোটন সংখ্যা হচ্ছে 92, আর এটার মধ্যে ভর সংখ্যা হচ্ছে 235। তো একটা নিউট্রন যখন একটা ইউরেনিয়ামের সাথে গিয়ে যুক্ত হবে এইখানে, তখন সেই ইউরেনিয়ামটা কি হয়ে যাবে? ইউরেনিয়াম 236 হয়ে যাবে না?
আর এইটা যোগ করলে কি আসবে 92, ঠিক আছে। অর্থাৎ ইউরেনিয়াম 235 যেটা সেটা হয়ে যাবে ইউরেনিয়াম 236। এখন ইউরেনিয়াম 236 যেটা হলো এটা কিন্তু অস্থিতিশীল। কারণ কি? কারণ যখন তুমি একটা নিউট্রন ঢুকাচ্ছ তখন এই যেটার ভিতরে প্রোটন এবং নিউট্রনের যে ব্যালেন্সটা এটা নষ্ট হয়ে গেছে। তো এই কারণে এটার উপরে আমরা স্টার মার্ক দিছি, কারণ এটা অস্থিতিশীল অবস্থায় চলে গেছে। তো অস্থিতিশীল অবস্থায় তো কেউ থাকতে চায় না, সেই স্থিতিশীল অবস্থায় চলে যেতে চাবে। আর স্থিতিশীল হওয়ার জন্য তার ভিতরে ভাঙন শুরু হবে, অর্থাৎ এই ইউরেনিয়াম পরমাণুটা এখন ভেঙে যাবে, ভেঙে গিয়ে এরকম 2টা বা 3টা নিউক্লিয়াসে পরিণত হবে এবং আরও কিছু নিউট্রন তৈরি হবে। আমরা পরে সেটা বিক্রিয়ার মাধ্যমে দেখব। এখন যে নিউক্লিয়াসটা দিয়ে আমরা বিক্রিয়াটা শুরু করলাম সেই নিউক্লিয়াসটার নাম হচ্ছে প্যারেন্ট নিউক্লিয়াস, আর যেই নিউক্লিয়াস আমরা পাবো সেটার নাম হচ্ছে ডটার নিউক্লিয়াস, ঠিক আছে। অর্থাৎ আলটিমেটলি নিউক্লিয়াস যেটা তৈরি হবে সেটার নাম হচ্ছে ডটার নিউক্লিয়াস, আর যেটা থেকে তৈরি হবে এটার নাম হচ্ছে প্যারেন্ট নিউক্লিয়াস। আর তাহলে মোট প্রক্রিয়াটা হচ্ছে এরকম যে অল্প শক্তি বিশিষ্ট নিউট্রন এটাকে গিয়ে প্রথমে আঘাত করবে, আঘাত করে এটাকে অস্থিতিশীল অবস্থায় নেবে, সেই অস্থিতিশীল অবস্থা দ্রুত ভেঙে যাবে, ভেঙে গিয়ে একাধিক নিউক্লিয়াসে পরিণত হবে। তাহলে একটা বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হচ্ছে, এটার নামই হচ্ছে নিউক্লিয়ার ফিশন। আরেকটা কথা বলি, এই যে নিউট্রনটা এটা শক্তি যদি অনেক বেশি হয়, মনে করো এটা শক্তি যদি 2 মেগা ইলেকট্রন ভোল্ট বা 2 ইলেকট্রন ভোল্ট এরকম হয় বা 1 ইলেকট্রন ভোল্ট এরকম হয়, তাহলে এই নিউট্রনটা কিন্তু কি হবে জানো, এই ইউরেনিয়ামকে ভাঙতে পারবে না, এই বিক্রিয়া ঘটাইতে পারবে না। উচ্চ শক্তি বিশিষ্ট নিউট্রন যদি নেও তাহলে এই নিউট্রন এই ইউরেনিয়ামকে ভেদ করে বের হয়ে যাবে, অর্থাৎ ইউরেনিয়ামের কোনো পরিবর্তন ঘটবে না, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা ঘটানো যাবে না। তাই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটানোর জন্য নিউটনের শক্তিটা অনেক কম হওয়া লাগবে। উচ্চ শক্তি বিশিষ্ট নিউটন দিয়ে যদি এটাকে আঘাত করা হয় তাহলে এখানে কোনো ধরনের ফিশন বিক্রিয়া ঘটবে না, এটা বেরিয়ে আসবে নিউটনটা, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন আমরা নিউক্লিয়ার ফিশন যে বিক্রিয়াটা দেখলাম, যে একটা ইউরেনিয়ামকে প্রথমে একটা নিউটন দিয়ে আঘাত করা হয়, সেই ইউরেনিয়ামটা তারপরে অস্থিতিশীল একটা অবস্থায় যায়, সেই অস্থিতিশীল ইউরেনিয়ামটা ভেঙে গিয়ে এরকম একাধিক মৌলতে রূপান্তরিত হয়। এখন খেয়াল করো এখানে যে কি মৌল তৈরি হবে সেটা কিন্তু নির্দিষ্ট না, অর্থাৎ একাধিক মৌল যে তৈরি হবে এটা শিওর, কিন্তু কি কি মৌল তৈরি হবে এটা নির্দিষ্ট না, এরকম অনেকগুলো মৌল তৈরি হতে পারে। অর্থাৎ ইউরেনিয়াম ভেঙে এই বিক্রিয়াও হতে পারে, ইউরেনিয়াম ভেঙে এই বিক্রিয়াটাও হতে পারে, আর ইউরেনিয়াম ভেঙে গিয়ে কিন্তু এই বিক্রিয়াটাও ঘটাতে পারে, এরকম যে কোনো বিক্রিয়াই ঘটতে পারে। তবে সবচেয়ে বেশি ঘটে এই বিক্রিয়াটা, অর্থাৎ ইউরেনিয়াম ভেঙে গিয়ে এই বিক্রিয়াটাই বেশি ঘটে। ভেঙে গিয়ে কি হচ্ছে, আমাদের বইও কিন্তু এই বিক্রিয়াটাই দেওয়া। দেখো ইউরেনিয়াম ভেঙে তোমাদের যখন পরীক্ষা আসবে এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, তখন তুমি এই একটা বিক্রিয়া দিলেই হবে, ঠিক আছে, একটা বিক্রিয়া দিবা। এখানে কি তৈরি হচ্ছে, বেরিয়াম, ক্রিপ্টন আর 3টা নিউট্রন। বেরিয়ামের পারমাণবিক সংখ্যা 56, ভর সংখ্যা 141, মুখস্থ রাখতে হবে এগুলা। ক্রিপ্টন 36, 92, আর নিউটনের ভর তো আমরা জানি হচ্ছে 1, আর চার্জ হচ্ছে কত, 0। আর 3টা নিউটন তৈরি হচ্ছে। কিভাবে 3টা নিউটন কেমনে বুঝলাম, একটু ব্যালেন্স করে দেখো দুই পাশে মিলে কিনা। 56 আর 36 যোগ করলে কত হয়, 92, এই যে 92, ঠিক আছে। এখানে কিন্তু 0 আছে, তাহলে এটা যোগ করার কিছু নাই। উপরের 141 যোগ 92 করো, কত হয়, 233। 233 আর এখানে আছে 1 × 3, তার মানে কত, 3, তার মিলে কত হলো 36। তার মানে এই পাশে আর এই পাশে ঠিক আছে, তাই না। তুমি যদি এইগুলারও হিসাব করো তাহলে দেখবে মিলবে, এগুলোও যদি হিসাব করো তাহলেও দেখবে মিলবে। তাহলে এরকম কয়েক ধরনের বিক্রিয়াই কিন্তু ঘটতে পারে, অর্থাৎ বেরিয়াম ক্রিপ্টন তৈরি হতে পারে, স্টিবিয়াম নিওবিয়ামও তৈরি হতে পারে, জ্যানন আর স্ট্রনশিয়ামও তৈরি হতে পারে। এখন দেখো যখন এইটা বিক্রিয়া হবে তখন কিন্তু নিউটন তৈরি হচ্ছে কয়টা, 4টা, কারণ তুমি যদি ব্যালেন্স করো তাহলে দেখবে 4টা নিউটন লাগতেছে। আবার ধরো এটা এই বিক্রিয়াটা যখন ঘটে তখন নিউটন তৈরি হবে 2টা, অর্থাৎ নিউটন সংখ্যাও ভেরি করে। এই বিক্রিয়ার ক্ষেত্রে 3টা, এই বিক্রিয়া হলে 4টা, এই বিক্রিয়া হলে 2টা, তাহলে নিউটন সংখ্যাও কিন্তু ভেরি করতে পারে। আর যে শক্তিটা উৎপন্ন হচ্ছে এই শক্তিটা কিভাবে উৎপন্ন হচ্ছে খেয়াল করো। এই পাশে বিক্রিয়াটা মূলত আমরা শুরু করছি এটা দিয়ে না, এটা দিয়ে তো বিক্রিয়া শুরু হচ্ছে, আর এটা থেকে আমরা আলটিমেটলি পাচ্ছি কি, এইটা বা এটা বা এটা। আচ্ছা ধরো আমরা এটা দিয়ে হিসাব করতেছি, হ্যাঁ, তো আমরা যদি এই পাশে টোটাল ভর কাউন্ট করি, এই পাশে টোটাল ভর যোগ করি, একুরেট ভর যেটা আর কি, 235 তো একুরেট ভর না, 235 দশমিক সামথিং থাকে, ঠিক আছে। তো এই পাশের যদি আমি টোটাল একুরেট ভর হিসাব করি তাহলে ভরটা আসবে, এই পাশে টোটাল ভর আসবে হচ্ছে 236.054
587 AMU, ঠিক আছে। আর ডান পাশে যদি এইটার টোটাল শক্তি এনার্জি হিসাব করো, তাহলে এইটার টোটাল এনার্জি আসবে এই তিনটার মানে ভর 235.8290995 AMU এরকম আসবে একুরেট ভর যদি আমরা হিসাব করি। যদিও আমরা দেখছি ভর দুই পাশে ব্যালেন্স হচ্ছে, হ্যাঁ, ওই পাশেও 236 এই পাশেও 236 ব্যালেন্স হচ্ছে, কিন্তু একুরেটলি দেখো, একুরেট হিসাব করলে এই পাশে ভর হচ্ছে এইটা আর এই পাশে ভর হচ্ছে এটা। এএমইউ মানে কি? এএমইউ এক এএমইউ সমান হচ্ছে 1.66 10⁻⁻24 গ্রাম। আমরা চ্যাপ্টার 3 তে পড়ছিলাম কেমিস্ট্রি, মনে করে দেখো। এক এএমইউর মান হচ্ছে 1.66 10⁻⁻24 গ্রাম। তাহলে এএমইউ কে যদি গ্রামে কনভার্ট করতে হয় তাহলে এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে টোটাল এএমইউ হচ্ছে এইটা বাম পাশে, আর ডান পাশে দেখো টোটাল এএমইউ কত 235.829। তার মানে একটা জিনিস এখান থেকে বোঝা যাচ্ছে যে বাম পাশের তুলনায় ডান পাশের মৌলগুলার ভর কমে যাচ্ছে, তাই না? তো বাম পাশের তুলনায় ডান পাশের মৌলগুলার ভর কমে যে গেল, তাহলে এই ভরটা কমে গিয়ে কি হইল, কোথায় গেল এই ভর? এই ভরটাই মূলত শক্তিতে রূপান্তরিত হয় এই সূত্র অনুযায়ী, ঠিক আছে? হ্যাঁ, এই সূত্রটা আমরা পড়ছিলাম না? এটা কি আইনস্টাইনের সেই বিখ্যাত সমীকরণ ভর শক্তির সূত্র? এই সূত্রটা আমাদেরকে কি বলে যে ভর আর শক্তি দুইটা একই জিনিসের দুইটা রূপ। ভর এবং শক্তি দুইটা ভিন্ন কিছু না, একই জিনিসের দুইটা রূপ। অর্থাৎ ভর কখনো শক্তিতে রূপান্তরিত হয়, আবার শক্তি কখনো ভরে রূপান্তরিত হয়। তো এই বিক্রিয়ায় মূলত কি ঘটতেছে দেখো, বাম পাশে ভরটা একটু বেশি, ডান পাশে ভরটা একটু কম। এই যে পরিমাণ ভর কমে গেল, সেই পরিমাণ ভর হারাই যে গেল, এই হারানো ভরটার মান যদি আমি এখানে বসাই, তারপরে এখান থেকে ক্যালকুলেট করি, তাহলেই বের হয়ে যাবে কি পরিমাণ শক্তি এখানে উৎপন্ন হচ্ছে। তো এভারেজ, অন এন এভারেজ যদি দেখো এইখানে উৎপন্ন শক্তিটা, মানে এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় ইউরেনিয়ামের একটা ইউরেনিয়াম যদি ভাঙে, তাহলে কি পরিমাণ শক্তি উৎপন্ন হবে? প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? মানে এক পরমাণু নিউক্লিয়াস ইউরেনিয়ামের যদি আমরা ভাঙি ফিশন বিক্রিয়ার মাধ্যমে, একটা সিঙ্গেল পরমাণু কিন্তু, হ্যাঁ, ইউরেনিয়াম ভাঙি, তাহলে কত? 200 মেগা ইলেকট্রন ভোল্ট, অনেক বেশি শক্তি কিন্তু, হ্যাঁ। একটা ইউরেনিয়াম ভাঙার কারণে একটা পরমাণু সিঙ্গেল ওয়ান অ্যাটম যদি ভাঙে, তাহলে কি হবে? 200 মেগা ইলেকট্রন ভোল্ট তৈরি হবে। তাহলে এরকম তো আর একটা ইউরেনিয়াম দিয়ে তো আর বিক্রিয়া ঘটানো হয় না, মানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেটা পারমাণবিক চুল্লিতে ব্যবহার, বিদ্যুৎ কেন্দ্রে যেটা ব্যবহার করা হয়, বিদ্যুৎ কেন্দ্রে একটা ইউরেনিয়াম তো আর বিক্রিয়া ঘটানো হয় না, অনেক ইউরেনিয়াম নিয়ে তো বিক্রিয়াটা ঘটানো হয়, ধরো 5 কেজি 10 কেজি আরও বেশি। তো এত এত ইউরেনিয়াম থেকে কি পরিমাণ শক্তি উৎপন্ন হবে, তাহলে আমরা সেখান থেকে ক্যালকুলেট করতে পারবো না? একটা ইউরেনিয়ামের ভর কত? একটা ইউরেনিয়ামের ভর হচ্ছে 235 গ্রাম, নাকি? 1 মোল ইউরেনিয়ামের ভর, সরি 1 মোল ইউরেনিয়ামের ভর এত 1 মোল ইউরেনিয়ামের ভর। একটা ইউরেনিয়ামের ভর আমরা চাইলে হিসাব করতে পারবো। 1 মোল মানে কত? 6.023 10⁻23 না? এতটি ইউরেনিয়ামের ভর হচ্ছে 235 গ্রাম। তাহলে একটির ভর কত? 235 ভাগ এটা হবে না? তাহলে খুব অল্প একটা ভর আসবে, তাই না? এই অল্প একটা ভর থেকে এতটুকু শক্তি পাচ্ছ, ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলা হয় যে 5 কেজি বা 10 কেজি ইউরেনিয়াম থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে, সেটা বের করা যাবে না ক্যালকুলেশন করে? মানে আমরা এখানে ফার্স্টে দেখবো যে একটা পরমাণুর ভর কত আসে, পরে বলবো ওই ভর থেকে শক্তি উৎপন্ন হয় এত মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে আমাকে যদি বলে যে 5 কেজি ইউরেনিয়াম দেওয়া হলো, তোমাকে কি পরিমাণ শক্তি উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে ওইটা দিয়ে গুণ করে দিলেই দেখা যাবে কি পরিমাণ শক্তি পাওয়া যায়। তো হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি এখানে পাওয়া যাবে। আচ্ছা, তো এইবার এটাই হচ্ছে এই ইউরেনিয়ামের নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় শক্তির উৎস, মানে শক্তিটা কোথা থেকে আসে, এখানে যে শক্তির উৎপন্ন হয় সেই উৎপন্ন শক্তির উৎসটা কি? উৎসটা হচ্ছে এই পাশ থেকে ওই পাশে যখন যায়, তখন এই পাশের ভরটা কম থাকে, এই পাশের ভরটা একটু বেশি থাকে। তো এই বেশি ভর থেকে যখন কম ভরে কনভার্ট হয়, যেই ভরটা হারায়, সেই হারানো ভরটাই মূলত এই ফর্মুলা দিয়ে আমরা শক্তি হিসেবে পাই।
ঠিক আছে। আচ্ছা, আর এখানে দেখো এই যে 3টা আমরা দেখছি নিউটন তৈরি হয়, আবার আরেকটা বিক্রিয়া দেখছিলাম যে 4টা নিউটন তৈরি হয়, আরেকটা বিক্রিয়া দেখলাম 2টা নিউটন তৈরি হয়। তো এভারেজ যে বিক্রিয়ায় ঘটুক না কেন এভারেজ 2.5 এতগুলা নিউটন তৈরি হবে আর কি। আমরা যদি এভারেজ হিসাব করি যে কখনো 2টা, কখনো 3টা, কখনো 4টা নিউটন তৈরি হচ্ছে, তো এটা এভারেজ 2.5টা নিউটন তৈরি হবে একটা ইউরেনিয়ামকে ভাঙলে। আচ্ছা, এবার আসো বন্ধন শক্তি বিষয়টা কি। বন্ধন শক্তি বিষয়টার সাথেও শক্তির একটা কাহিনী আছে, লুকায় আছে এখানে। দেখো, ধরো তুমি একটা পরমাণু গঠন করবা, একটা পরমাণু নিউক্লিয়াস গঠন করবা। একটা পরমাণু নিউক্লিয়াস গঠন করতে গেলে কি লাগে? প্রোটন আর নিউট্রন লাগে। ধরো আমরা এমন একটা পরমাণু তৈরি করতেছি যেটার প্রোটন একটা, নিউট্রন একটা, মানে সহজ উদাহরণ দিতেছি বোঝার জন্য। এখন প্রোটন আর নিউট্রন যখন একসাথে করবা, বা একাধিক প্রোটনও তো থাকতে পারে, ধরো 2টা প্রোটন 2টা নিউট্রন, এমন তো হইতে পারে না? যেমন হিলিয়ামের মধ্যে প্রোটন সংখ্যা কয়টা? 2টা। ভর সংখ্যা কত? 4। তাই হিলিয়ামের মধ্যে প্রোটন আছে 2টা, নিউট্রন আছে কয়টা? 2টা। তাই হিলিয়ামের কথাই যদি চিন্তা করি যে 2টা প্রোটন আর 2টা নিউট্রন, ধরো এই 2টা প্রোটন আর 2টা নিউট্রন একত্রিত করেই তো হিলিয়ামের নিউক্লিয়াসটা গঠিত হবে নাকি? এখন খেয়াল করো যে 2টা প্রোটন আর 2টা নিউট্রন যখন একত্রিত করবা, প্রথমে মনে করো তারা আলাদা আলাদা ছিল, এইভাবে প্রোটন প্রোটন নিউট্রন নিউট্রন এরকম আলাদা আলাদা আছে। পরে 4টারে একসাথে করে নিউক্লিয়াসের ভিতরে ঢুকাবো, ঠিক আছে? 4টারে একসাথে করলেই তো হিলিয়ামের নিউক্লিয়াসটা গঠিত হবে নাকি? এখন এই 4টাকে যখন একত্রিত করবা, আচ্ছা তারা একত্রিত হতে চাইবে না কেন? খেয়াল করো, প্রোটন প্রোটনকে বিকর্ষণ করে না? হ্যাঁ, সমধর্মী বিকর্ষণ করে কিনা? নিউটন নিউটন বিকর্ষণ করে না ঠিক, কিন্তু প্রোটন প্রোটন তো বিকর্ষণ করে নাকি? তাহলে এদেরকে যদি আমি একসাথে করতে চাই, তাহলে আমার কিন্তু এটা হিউজ এনার্জি দিয়ে, মানে শক্তি দিয়ে এদেরকে কাছে নিয়ে আসতে হবে, তারপরে না সে একসাথে হবে। মানে 2টা প্রোটনের কথা যদি আমি বিবেচনা করি, এদের মধ্যে কি একটা বিকর্ষণ কাজ করতেছে না? এদের মধ্যে একটা কি কাজ করতেছে? বিকর্ষণ কাজ করতেছে। এখন যখন এদেরকে একসাথে করবা, তাহলে বাহ্যিক বল প্রয়োগ করে এদেরকে একসাথে করতে হবে। আমি বাইরের বল দিলাম, মনে করো অনেক শক্তি দিলাম, দিয়ে কাছে আনলাম, তো যখন একদম কাছে না পড়বা, তখন কি হবে? এদের মধ্যে একটা নতুন বল সৃষ্টি হবে। মানে একটা বিকর্ষণধর্মী বল তো আছেই, আরেকটা বল এদেরকে আকর্ষণ করবে। সেটা কি বল? সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। আমরা ফিজিক্সে পড়ছিলাম সবল নিউক্লিয় বল কিসের মধ্যে কাজ করে? সবল নিউক্লিয় বল কাজ করে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যে মৌলিক কণিকাগুলো থাকে, সেই মৌলিক কণিকাগুলোর মধ্যে হচ্ছে এই সবল নিউক্লিয় বলটা কাজ করে। এবং সবল নিউক্লিয় বল কিন্তু সকল মৌলিক বলের তুলনায় অনেক অনেক শক্তিশালী, তাই না? 4টা মৌলিক বল আছে না, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী বল কোনটা? সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বলের অ্যাকশন কখন শুরু হয়? যখন কণিকাগুলো খুব কাছে এসে পড়বে। তোমরা জানো যে সবল নিউক্লিয় বলের রেঞ্জ কত? 10⁻⁻15, হ্যাঁ, এত মিটারের মধ্যে কাজ করে, খুব অল্প জায়গার মধ্যে কাজ করে। তো খুব অল্প জায়গায় যখন কাছাকাছি নিয়ে এসে পড়বা, তখন বিকর্ষণ তো কাজ করবেই, কিন্তু এর তুলনায় বেশি আকর্ষণ কাজ করবে। মানে এদেরকে আটকায় ধরবে কে? এই সবল নিউক্লিয় বল। তো এদেরকে যখন আটকায় ধরবে, তখনই কিন্তু নিউক্লিয়াসটা গঠিত হবে। তো এইভাবে একটা নিউক্লিয়াসকে যখন গঠন করা হবে, হ্যাঁ, তখন যে পরিমাণ শক্তি উৎপন্ন হবে, এটার নামই হচ্ছে গিয়ে বন্ধন শক্তি। এই দেখো কি লেখা আছে, কোন প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়ন একত্রিত হয়ে, মানে যতগুলা নিউক্লিয়ন মানে কি? প্রোটন এবং নিউট্রনকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা। চ্যাপ্টার 3-তে পড়ছো কেমিস্ট্রি চ্যাপ্টার 3-তে পড়ছো, নিউক্লিয়ন সংখ্যাকেই কিন্তু ভর সংখ্যা বলা হয়, ঠিক আছে? ভর সংখ্যারই আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। তো ভর সংখ্যা মানে কি? প্রোটন আর নিউট্রন। তাহলে প্রয়োজনীয় সংখ্যক প্রোটন এবং নিউট্রন একত্রিত হয়ে একটি স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাকে বলা হচ্ছে বন্ধন শক্তি। আচ্ছা, এখানে শক্তি উৎপন্ন হয় এই কথাটা কেন বলা হচ্ছে? নির্গত হয় এই কথাটা কেন বলা হচ্ছে? এটা কারণ কি? এটার কারণ হচ্ছে, শোনো, যে এখানে নির্গত হয় কেন বলা হচ্ছে? নির্গত হয় বলা হচ্ছে এই কারণে, এই প্রোটন নিউট্রনগুলো প্রথমে কি আলাদা আলাদা অবস্থায় ছিল না, একসাথে ছিল না। প্রোটন প্রোটন নিউট্রন নিউট্রন এরা প্রথমে বিচ্ছিন্ন ছিল, পরে যখন একসাথে করা হয়েছে, তার মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়েছে না?
হুম, মানে প্রোটনগুলা দুইটা জিনিস আলাদা ছিল, এই মনে করো দুইটা প্রোটন আলাদা ছিল, হ্যাঁ, মনে করো 1 মিটার দূরে ছিল, তো 1 মিটার দূরে থাকাকালীন তাদের মধ্যে কোনো আকর্ষণ নাই, যখন খুব কাছে নিয়ে এসে পড়বা তখনই তো আকর্ষণ তৈরি হবে নাকি, তখন একসাথে জোড়া লেগে যাবে। আর কথা হচ্ছে এই যে দুইটা প্রোটন যখন একসাথে জোড়া লাগলো তখন কি এদের মধ্যে বন্ধন সৃষ্টি হলো না? এই যে বন্ধন যখন সৃষ্টি হয় তখন আমরা জানি শক্তি কি হয়, নির্গত হয়। তাহলে এই কারণেই বলা হচ্ছে যে শক্তি নির্গত হয়, সেটাকেই বলা হচ্ছে বন্ধন শক্তি। তাহলে বন্ধন শক্তি কি বিষয়, যে কোনো প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়ন যখন একত্রিত হবে তখন এরা একটা শক্তি বের করবে, ঠিক আছে, এই শক্তিটার নামই হচ্ছে বন্ধন শক্তি। আমি যদি এই জিনিসটাকে ডিপলি আরেকটু বোঝাই, দেখো তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এই যে দুইটা প্রোটনের ভর খেয়াল করো, ধরো আমি একটা নিউক্লিয়াস বানাচ্ছি যেটার মধ্যে দুইটা প্রোটন আছে দুইটা নিউট্রন আছে। এখন দুইটা প্রোটনের ভর আর দুইটা নিউট্রনের ভরকে যদি আমরা যোগ করি একটা যোগফল পাবো না? ধরো সাপোজ বুঝার সুবিধার্থে ধরে নেও এই দুইটার যোগফল 10 ধরে নেও। আর যখন এরা নিউক্লিয়াসে একত্রিত হয়ে যাবে, নিউক্লিয়াস গঠন করবে, তখন যে নিউক্লিয়াসটা তৈরি হবে এই ফুল নিউক্লিয়াসের ভরটা কিন্তু এই 10 আসবে না, এটার থেকে একটু কম আসবে, মনে করো 9.8, ঠিক আছে। অর্থাৎ একটা নিউক্লিয়াসের ভর, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ বুঝার ক্ষেত্রে, একটা নিউক্লিয়াসের ভর তার উপাদান কণিকাগুলোর আলাদা আলাদা ভরের সমষ্টির তুলনায় কম। কেন কম? এই দুইটার ভর যদি 10 হয় তাহলে এইখানেও ভিতরে তো 10 হওয়ার কথা, তা বাকি ভর গেল কোথায়? এই যে বাকি ভর যে হারাইছে, এই হারানো ভরটাই মূলত শক্তিতে রূপান্তরিত হয়ে তাদেরকে জোড়া লাগাই রাখছে। বুঝতে পারছো ঘটনাটা? মানে এদের আলাদা আলাদা ভর আর একসাথে অবস্থার ভর ভিন্ন, আলাদা আলাদা ভরটা বেশি, আর যখন একসাথে করে ফেলবা তখন ভরটা একটু কমে যাবে। ওই যতটুকু ভর কমবে ওইটাই হচ্ছে E = mc² ফর্মুলা, ওই ফর্মুলা অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হবে। এই শক্তি হচ্ছে তাদেরকে আটকায় রাখবে নিউক্লিয়াসের ভিতরে। এই শক্তিটার নামই হচ্ছে কি, বন্ধন শক্তি, ঠিক আছে। তাহলে বন্ধন শক্তি হিসাবটা তাহলে বুঝলাম। তাহলে বলো তো বন্ধন শক্তি যত বেশি হবে, বন্ধন শক্তি যত বেশি হবে তত শক্তিশালী অবস্থায় তারা একসাথে আটকে থাকবে নাকি? আচ্ছা, এখন একটা নিউক্লিয়াস এটা কি স্থিতিশীল নিউক্লিয়াস হবে নাকি নিউক্লিয়াসটা একটু অস্থিতিশীল হবে, সেটা কিসের উপর ডিপেন্ড করে একটু খেয়াল করো। বন্ধন শক্তি যত বেশি হবে নিশ্চয়ই তার স্থিতিশীলতাটা বেশি হওয়া উচিত, তাই না? মানে তাদের মধ্যে আকর্ষণ যত বেশি কাজ করবে তত তারা সহজে ভাঙতে পারবে না, ভেঙে যেতে পারবে না, স্থিতিশীল অবস্থা বিরাজ করবে, তাই না? কিন্তু আসলে অ্যাকুরেটলি বন্ধন শক্তি দেওয়া স্থিতিশীলতা নির্ভর করে না, নির্ভর করে হচ্ছে গড় বন্ধন শক্তির উপরে। গড় বন্ধন শক্তি যার যত বেশি তার স্থিতিশীলতা তত বেশি। এই যে গড় বন্ধন শক্তি কিভাবে হিসাব করে, এই যে বন্ধন শক্তির যে মানটা, ধরো কোনো একটা পরমাণুর বন্ধন শক্তির একটা মান আমি জানি, সেটাকে যদি পরমাণুর নিউক্লিয়ন সংখ্যা দিয়ে ভাগ করি, মনে করো কোনো একটা পরমাণুতে নিউক্লিয়ন আছে 20টা, হ্যাঁ, এর মধ্যে বন্ধন শক্তি আছে মনে করো 100, তাহলে একজনের প্রতি একটা নিউক্লিয়নের প্রতি বন্ধন শক্তি কত হবে? 5 না? মানে এক একজনের প্রতি কত হবে? 5 হবে। এই এক একজনের উপরে মানে প্রত্যেক নিউক্লিয়নের ভাগে যত বেশি বন্ধন শক্তি পড়বে তার ওই নিউক্লিয়াসটা তত বেশি স্থিতিশীল হবে। এই রকম ভাবে হিসাব করে দেখা যায় যে আয়রন যে আছে না, ফেরাম, এই আয়রন হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্থিতিশীল মৌল, ঠিক আছে, কারণ আয়রনের গড় বন্ধন শক্তির মান সবচেয়ে বেশি। এটার আয়রনের গড় বন্ধন শক্তির মান হচ্ছে 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট, 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, একটু যদি আমি তুলনা করে বুঝাই তো তোমাদের বুঝতে সুবিধা হবে। কেন আমরা গড় বন্ধন শক্তি হিসাব করব, বন্ধন শক্তি কেন হিসাব করব না, একটু খেয়াল করো। আচ্ছা, ইউরেনিয়াম আর আয়রন এই দুইটার সাথে যদি আমি তুলনা করি, ইউরেনিয়াম তো অনেক বড় নিউক্লিয়াস, তাই না? এটার ভর কত? 235 দেখলাম, হ্যাঁ, আর আয়রনের ভর মাত্র কত? 56, অ্যারাউন্ড 56 আর কি। তা এইটার মধ্যে নিউক্লিয়ন সংখ্যা বেশি, তাহলে নিশ্চয়ই বন্ধন শক্তিও এখানে বেশি নাকি? আর এটার মধ্যে নিউক্লিয়ন সংখ্যা কম, তাই এটার বন্ধন শক্তিও কম না?
আচ্ছা, এখন বন্ধন শক্তির হিসাবে যদি স্থিতিশীলতা যাচাই করো তাহলে কিন্তু এটার স্থিতিশীলতা বেশি হওয়ার কথা, আর এটার স্থিতিশীলতা কি কম হওয়ার কথা। কিন্তু হ্যাঁ, এটার বন্ধন শক্তি অনেক বেশি হতে পারে, কিন্তু প্রত্যেক নিউক্লিয়নের ভাগে বন্ধন শক্তির মান এখানে কম পড়ে। এখানে 7.5 এর মতো না কত এরকম একটা আসে মেগা ইলেকট্রন ভোল্ট, আর এটা আসছে কত 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ এক একজনের ভাগে বন্ধন শক্তি পড়ে 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট, আর এখানে এক একজনের ভাগে পড়ে হচ্ছে 7.5 মেগা ইলেকট্রন ভোল্ট। তার মানে এইটার স্থিতিশীলতা কম, এইটার স্থিতিশীলতা বেশি। ঠিক আছে, তাহলে স্থিতিশীলতা এটা ডিপেন্ড করে বন্ধন শক্তির উপরে না, স্থিতিশীলতা নির্ভর করে হচ্ছে গড় বন্ধন শক্তির উপরে। এক একজনের ভাগে যেখানে বেশি পড়বে সেটা তত বেশি স্থিতিশীল। ঠিক আছে, আর এক একজনের ভাগে যদি কম পড়ে তাহলে হচ্ছে গিয়ে এটা কম স্থিতিশীল। এখন তুমি যদি এই গড় বন্ধন শক্তি এবং নিউক্লিয়াসের ভর সংখ্যার একটা গ্রাফ দেখো না, তাহলে জিনিসটা বুঝতে পারবা। ধরো এইদিকে আমরা নিলাম ভর সংখ্যা, আর এইদিকে নিলাম গড় বন্ধন শক্তি, এককটা নিলাম মেগা ইলেকট্রন ভোল্ট। দেখো গড় বন্ধন শক্তি, আর আমরা এক অক্ষের দিকে নিলাম হচ্ছে ভর সংখ্যা। তো এই পাশে যত বেশি যাবা তত ভর সংখ্যা বাড়তে থাকবে বাড়তে থাকবে। তাহলে বলো এই পাশে কি বেশি ভারী মৌল, আর এই পাশে কি কম ভারী মৌল, আর মাঝখানে কি মিডিয়াম মৌল যেগুলো আছে সেগুলা। এখন বলো তো ইউরেনিয়ামের অবস্থানটা কোথায় হবে? ইউরেনিয়াম কি মাঝামাঝি হবে, না এখানে হবে, না এই পাশে হবে? এই পাশে হবে না, কারণ ইউরেনিয়ামের ভর সংখ্যা কি কম না বেশি? বেশি। তাহলে ইউরেনিয়ামের অবস্থানটা হবে এই পাশে। ঠিক আছে, এখন বলো তো এই গ্রাফ থেকে বলো তো কোন পয়েন্টে এই মানটা সবচেয়ে বেশি? এই যে এই মানটা কোন পয়েন্টে বেশি? এই যে এই পয়েন্টে না, অন্য পয়েন্টে দেখো এখন কম, এই পয়েন্টে সবচেয়ে বেশি। তাহলে এ বলো তো এই পয়েন্টের মৌলটার নাম কি হবে? ফেরাম। এটাই হচ্ছে আয়রন। ঠিক আছে, এখন এই যে ইউরেনিয়াম মৌলটা আমি দেখতেছি এই পাশে পড়লো, এখন ইউরেনিয়ামের গড় বন্ধন শক্তির মান কম, তাহলে সে ভেঙে বলো তো কোন দিকে আসতে চাইবে? কারণ সবাই তো স্থিতিশীলতা অর্জন করতে চায়। স্থিতিশীল মৌল কোন পাশে আছে, এই পাশে না ডান পাশে? তাহলে ইউরেনিয়াম ভেঙে কিন্তু বড় কোনো মৌল সৃষ্টি হবে না। এই পাশে যত যাবা তত ভারী বেশি হবে না। ইউরেনিয়াম ভেঙে কিন্তু বড় বড় কোনো মৌল সৃষ্টি হবে না, ইউরেনিয়াম ভেঙে ছোট ছোট মৌল সৃষ্টি হবে, এই পাশে আসবে, এই পাশে আসবে। এখন বুঝছো আগে কেন ইউরেনিয়াম ভেঙে ছোট ছোট হয়েছে? আমরা যে ইউরেনিয়ামের নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া দেখলাম, এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া একটা ইউরেনিয়াম ভেঙে গিয়ে দুইটা ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হয়েছিল না? হ্যাঁ, কেন তৈরি হয়েছিল? তার প্রয়োজন কি? ছোট ভাঙার প্রয়োজন কি তার? কারণ সে অস্থিতিশীল ছিল। সে যখন ছোট ছোট হয়ে যাবে তখন সেই স্থিতিশীলতা অর্জন করবে, আর সবাই এটাই চায়। ঠিক আছে, আবার আমরা যখন নিউক্লিয়ার ফিউশন পড়ব তখন দেখবা কি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, একটা ফিউশন বিক্রিয়া দেখো, এখানে দেখাই ফেলি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। হ্যাঁ, ফিউশন বিক্রিয়া হচ্ছে ফিউশন বিক্রিয়ার ঠিক উল্টাটা, অর্থাৎ এখানে ছোট ছোট নিউক্লিয়াস মিলিত হয়ে বড় নিউক্লিয়াসে পরিণত হবে। এই যে এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এই যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া দেখো, হাইড্রোজেন দুইটা আইসোটোপ, একটা ডিউটেরিয়াম একটা হচ্ছে ট্রিটিয়াম, মিলে হচ্ছে হিলিয়াম আর নিউট্রন তৈরি হচ্ছে, আর শক্তি উৎপন্ন করবে, এই শক্তি উৎপন্ন করবে। আচ্ছা বলো তো তাদের কি ঠেকা পড়ছে যে কেন এখান থেকে এখানে যাবে? প্রয়োজন কি? আচ্ছা হাইড্রোজেনের অবস্থানটা কোথায় হবে? একদম এইখানে। হ্যাঁ, আর হিলিয়ামের অবস্থানটা কি আরেকটু উপরে হবে না? কারণ হিলিয়ামের ভর কি হাইড্রোজেনের তুলনায় কি বেশি, তাহলে যত ভারী হবে তত ডান পাশে যাইতে থাকবে। তার মানে এইটা মিলিত হয়ে এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে তৈরি করবে হচ্ছে কি হিলিয়াম। ঠিক আছে, বা এই পাশের যদি মৌল নিয়ে করো তাহলে এটা এই পাশে যাবে, এই পাশের কোনো মৌল নিয়ে করো এটা এই পাশে যাবে, এই পাশের কোনো মৌল নিয়ে করো এটা এই পাশে যাবে। ঠিক আছে, আবার এই পাশের মৌলগুলো এই পাশে আসার চেষ্টা করবে। তার মানে এই লাইনের আমি যদি এখানে একটা বর্ডার লাইন টানি,
এই বর্ডার লাইনের বাম পাশের যে মৌলগুলো আছে এরা বলতো কোন ধরনের বিক্রিয়া দিবে, ফিউশন না ফিশন? ফিউশন। আর ডান পাশের গুলা কোন ধরনের বিক্রিয়া দিবে? ফিশন। বোঝা গেছে কোন ধরনের বিক্রিয়া কে দিবে? কারণ এরা ভাঙা ছোট হবে, এরা ভাঙা বড়, এরা জোড়া লেগে বড় হবে। ঠিক আছে, সবারই উদ্দেশ্য একটাই, স্থিতিশীলতা অর্জন করা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো নিউক্লিয়ার বিক্রিয়া আমরা যেটা ইউরেনিয়ামেরটা দেখলাম, এই নিউক্লিয়ার বিক্রিয়া যখন সংঘটিত হয় তখন কিভাবে ঘটে। মূলত আমরা একটু আগে দেখছি যে একটা ইউরেনিয়ামকে যখন একটা অল্প শক্তি বিশিষ্ট নিউটন দ্বারা আঘাত করা হয়, একটা অল্প শক্তি বিশিষ্ট নিউটন যখন একটা ইউরেনিয়ামকে আঘাত করে তখন দুইটা ছোট ছোট মৌল তৈরি হয় আর তিনটা নিউটন তৈরি হয়। তার মানে একটা ইউরেনিয়াম ভেঙে গিয়ে কয়টা নিউটন তৈরি হচ্ছে? তিনটা নিউটন তৈরি হচ্ছে। তিনটা নিউটন তৈরি হচ্ছে না? এই যে তিনটা নিউটন তৈরি হচ্ছে, খেয়াল করো এইদিকে দেখো, এই যে তিনটা নিউট্রন, এই তিনটা নিউটন গিয়ে আবার তিনটা ইউরেনিয়ামকে আঘাত করবে। তার মানে কি এই ইউরেনিয়াম আরো তিনটাকে সে আঘাত করে আবার ভাঙে ফেলবে। তার মানে এখান থেকে আরো তিনটা নিউটন তৈরি হবে না? এখান থেকে আরো তিনটা নিউটন তৈরি হবে, এখান থেকে আরো তিনটা নিউটন তৈরি হবে। এই তিনটা 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 হইল 9টা নিউটন। এই 9টা নিউটন 9টা ইউরেনিয়ামকে গিয়ে আবার আঘাত করবে। তাহলে ওইখান থেকে আবার অনেক বেশি নিউটন তৈরি হবে। তার মানে কি এই যে নিউটন সংখ্যা যে বাড়তেছে এটা জিওমেট্রিক হারে বাড়তেছে না? প্রথমে 1 থেকে 3, 3 থেকে 9, 9 থেকে 27 হয়ে যাবে। এইভাবে এই যে নিউটন সংখ্যা যে বাড়তেছে, এই ঘটনাটার কারণেই মূলত পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটে। কারণ এটা আনকন্ট্রোলড অবস্থায় চলে গেছে। দেখছো, একবার ইউরেনিয়ামকে যখন আঘাত করে দিচ্ছ পরে কিন্তু তোমার আর এটার উপরে কোনো হাত দেওয়ার দরকার নাই, পরে অটোমেটিক বিক্রিয়াটা চলতে থাকবে। এই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া বা চেইন রিঅ্যাকশন। এটাকে চেইন রিঅ্যাকশন কেন বলা হচ্ছে? কারণ দেখো এটা চেইনের মতো চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে একবার ইউরেনিয়ামকে যদি আমরা আঘাত করে দিতে পারি তারপরে যে নিউটন তৈরি হবে সেটা পরবর্তীতে ইউরেনিয়ামকে আবার আঘাত করবে, সেখান থেকে যে নিউটন তৈরি হবে সেটা আবার ইউরেনিয়ামকে গিয়ে আঘাত করবে। এইভাবে বিক্রিয়াটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে চলতেই থাকবে। আচ্ছা বলো তো, তাহলে এখানে এনার্জি যে তৈরি হচ্ছে, এই স্টেপে যে এনার্জি তৈরি হচ্ছে এই স্টেপে তার থেকে বেশি তৈরি হচ্ছে, কারণ এখানে তিনটা ইউরেনিয়াম ভাঙতেছে না? এইখানে যা শক্তি তৈরি হবে তার 3 গুণ শক্তি এখানে তৈরি হবে, আবার এইখানে যা তৈরি হবে তার 9 গুণ শক্তি এখানে তৈরি হবে। তার মানে এইভাবে 1, 3, 9, 27 3-এর পাওয়ার আকারে বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে এই যে শক্তির, এটা কি শক্তি মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে না? মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে না? এই যে ঘটনাটা চেইন বিক্রিয়ার মধ্যে ঘটে এটাই মূলত পারমাণবিক বোমার মধ্যে ঘটে। ঠিক আছে, অ্যাটম বোমের মধ্যে এই ঘটনা ঘটে। আর পারমাণবিক চুল্লির মধ্যে কি ঘটে দেখো, পারমাণবিক চুল্লির মধ্যে এই জিনিসটা এইভাবে ঘটানো হয় না। পারমাণবিক চুল্লির মধ্যে যে ব্যবস্থাটা করা হয় এইভাবে ঘটলে তো পারমাণবিক চুল্লি ব্লাস্ট হয়ে যাবে। আর পারমাণবিক চুল্লিকে আমাদের কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল সিস্টেম থাকে তার ভিতরে। কন্ট্রোল সিস্টেমটা এরকম যে এইখানে ফার্স্টে যে 3টা নিউটন তৈরি হলো, এই 3টা নিউটনের একটা নিউটন ইউরেনিয়ামকে আঘাত করে, বাকি 2টা নিউটনকে আমরা কোনোভাবে এখান থেকে অ্যাবজর্ব করে ফেলবো। অর্থাৎ বাকি 2টা নিউটনকে কোনোভাবে আমরা এখান থেকে মাইনাস করে দিতে পারলে তাহলে শক্তি কিন্তু আর মাল্টিপ্লাই হচ্ছে না। দেখো একই হারে শক্তি উৎপন্ন হবে। প্রথমে একটা নিউটন ইউরেনিয়াম ভাঙলো, পরে আবার একটা নিউটন একটা ইউরেনিয়াম ভাঙলো নাকি? পরে এইখান থেকে যে আরো 2টা তৈরি হচ্ছে সেটাকে যদি আমরা কোনোভাবে আবার বাদ দিতে পারি তাহলে এই ইউরেনিয়াম কি আরেকটা নিউটনকে আঘাত করবে নাকি? তার মানে বারবার কিন্তু একই হারে শক্তিটা উৎপন্ন হচ্ছে। তাহলে এইটা হচ্ছে কন্ট্রোলড চেইন রিঅ্যাকশন। আর আগেরটা যেটা দেখলা এটা হচ্ছে আনকন্ট্রোলড, আগেরটা যেটা চেইন রিঅ্যাকশন। কন্ট্রোলড চেইন রিঅ্যাকশনটা ঘটে কোথায়? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিউক্লিয়ার চুল্লিতে। আর আনকন্ট্রোল যেটা একটু আগে দেখলা এটা হচ্ছে কোথায় ঘটে? পারমাণবিক বোমাতে ঘটে। তাহলে এখন এই যে শৃঙ্খল বিক্রিয়া মাধ্যমে আমরা যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শক্তি পাই, একটা হিউজ অ্যামাউন্ট অফ শক্তি পাওয়া যায় অল্প পরিমাণ কাঁচামাল ব্যবহার করে, যার জন্য এই নিউক্লিয়ার যে রিঅ্যাক্টর বা চুল্লি এটা দিয়ে এখন বিদ্যুৎ উৎপাদন করাটা লাভজনক আর কি। হ্যাঁ, মানে অল্প কাঁচামাল থেকে আমরা অনেক বেশি শক্তি পাচ্ছি, অল্প কাঁচামাল থেকে অনেক বেশি শক্তি পাচ্ছি। কিরকম একটা তুলনা দেখো, একটু খেয়াল করো। তুমি যদি 1 মোল মিথেন, এদিকে একটু খেয়াল করো, 1 মোল মিথেনকে যদি তুমি দহন করো
তাহলে তুমি 890 কিলো জুল শক্তি পাবা 1 মোল মিথেন। আর যদি তুমি 1 মোল ইউরেনিয়াম 235 কে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে চেইন রিঅ্যাকশন ঘটায় শক্তি উৎপন্ন করো, তাহলে 1 মোল ইউরেনিয়াম থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে? 2 × 10⁻13 জুল শক্তি পাওয়া যাবে, হিউজ শক্তি। এখন তুমি যদি কম্পেয়ার করতে যাও যে 1 মোল মিথেন থেকে যে শক্তি পাওয়া যাচ্ছে 1 মোল ইউরেনিয়াম থেকে যে শক্তি পাওয়া যাচ্ছে সেটা তার কত গুণ, তুমি যদি হিসাব করো, এটা যদি ভাগ করো তাহলে দেখবা 22 × 10⁶, অর্থাৎ 1 মোল ইউরেনিয়াম থেকে যে শক্তিটা পাওয়া যায় সেম অ্যামাউন্ট শক্তি যদি আমি মিথেন থেকে তৈরি করতে চাই তো আমার 22 মিলিয়ন মোল মিথেন লাগবে। বুঝো নাই? 1 মোল ইউরেনিয়াম থেকে পাওয়া যাচ্ছে এত শক্তি, 1 মোল মিথেন থেকে পাওয়া যাচ্ছে এত শক্তি, তো এই শক্তিকে যদি এই শক্তি দিয়ে ভাগ করো তাহলে এই সংখ্যাটা আসবে। এটা রাসায়নিক বিক্রিয়া, এটা কি নিউক্লিয়ার বিক্রিয়া। আমরা রাসায়নিক বিক্রিয়ার সাথে নিউক্লিয়ার বিক্রিয়া একটা কম্পারিজন করতেছি যে কি পরিমাণ বেশি শক্তি উৎপন্ন হয়। আমরা মিথেনের দহনের মাধ্যমে তাপ উৎপন্ন করতে পারি, সেই তাপ দিয়ে চাইলে তুমি বিদ্যুৎ উৎপাদন করতে পারো। এখন তুমি কোনটা ডিসাইড করো যে কোনটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা তোমার জন্য লাভজনক? নিশ্চয়ই ইউরেনিয়াম দেয়া, কারণ তোমার ইউরেনিয়াম লাগতেছে 1 মোল মানে 235 গ্রাম, আর মিথেন লাগতেছে 22 মিলিয়ন মোল। ইউরেনিয়ামের দহন বিক্রিয়া করলে লাভ করে তো রাসায়নিক বিক্রিয়া হবে। রাসায়নিক বিক্রিয়া তো শক্তি কম পাই না, নিউক্লিয়ার বিক্রিয়া শক্তি কি পাই? বেশি পাই। তা আমরা তো নিউক্লিয়ার বিক্রিয়াই ঘটাবো নাকি? আচ্ছা, এখন দেখো আমরা ইউরেনিয়াম থেকে দেখলাম যে অনেক অনেক বেশি শক্তি পাওয়া যায়। হ্যাঁ, তাহলে ইউরেনিয়াম ব্যবহার করে আমরা সব বিদ্যুৎ কেন্দ্র বানাই না কেন? কেন আমরা তাপ বিদ্যুৎ কেন্দ্র, কেন পানি বিদ্যুৎ কেন্দ্র বা এরকম অন্যান্য কয়লা বিদ্যুৎ কেন্দ্র এগুলা বানাই? তাই ইউরেনিয়াম দিয়ে সবগুলা বিদ্যুৎ কেন্দ্র বানাইলে তো আমাদের এত বেশি শক্তি পাওয়া উচিত ছিল না? মানে সবাই তো তাহলে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই তো শক্তি উৎপাদন করতো। কিন্তু জানো যে পৃথিবীর যত বিদ্যুৎ উৎপন্ন হয় তার মাত্র 10% বিদ্যুৎ তৈরি হয় এই নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে। হ্যাঁ, তাই এত কম কেন? যদি এখান থেকে এত বেশি শক্তি পাওয়া যায় তাহলে মাত্র 10% বিদ্যুৎ কেন ইউরেনিয়াম থেকে পাওয়া মানে আমরা তৈরি করতেছি নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে? এটার পিছনে কারণ কি? এটার পিছনে কারণ হচ্ছে প্রকৃতিতে ইউরেনিয়ামের অপ্রতুলতা। ঠিক আছে, ইউরেনিয়াম দুইটা আইসোটোপ আছে, 238 একটা আছে, 235 একটা আছে। তো ইউরেনিয়াম 235 দিয়ে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটানো হয়, যেটা প্রকৃতিতে মাত্র 0.7%। ঠিক আছে, আবার বাদ বাকি 99.3% ইউরেনিয়াম হচ্ছে 238। তার মানে প্রকৃতিতে তোমার যদি 1000 কেজি ইউরেনিয়াম থাকে সাপোজ, তার মধ্যে 1000 দিয়ে যদি আমি এটাকে গুণ করি, খেয়াল করো, দেখো 0.7 ভাগ 100 ইন্টু 1000 কেজি মধ্যে মাত্র 7 কেজি ইউরেনিয়াম হচ্ছে 235। 1000 কেজি ইউরেনিয়াম যদি আমি পাই প্রকৃতিতে, আসলে তো এত কেজি ইউরেনিয়াম একসাথে পাওয়া যায় না, যদি পাওয়া যায় তার মধ্যে 7 কেজি হচ্ছে এটা, আর বাকি 99.3% হচ্ছে এটা। হ্যাঁ, এখন ভাবতে পারো যে ঠিক আছে তাহলে এটা কম পাওয়া যায়, তাহলে এটা না নিয়ে এটা নিলেই তো হয়। তো এটা দিয়ে কেন আমরা বিক্রিয়া ঘটাই না? এটা দিয়ে ফিশন বিক্রিয়া ঘটাই আমরা বিদ্যুৎ উৎপাদন করি, এটা দিয়ে কেন করি না? এটার পিছনে রিজন আছে। রিজনটা হচ্ছে এই যে ইউরেনিয়াম 238, এইটাকে যদি আমরা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটাইতো তাহলে একটা প্রবলেম হবে। কি প্রবলেম? সেটা হচ্ছে প্রথমে যে নিউটন দিয়ে আঘাত করছি ইউরেনিয়াম 235 যেটা, এটাকে যখন আঘাত করা হয় তখন শক্তি কম লাগে না নিউটনের? 0.025 ইলেকট্রন ভোল্ট। আর তুমি যদি ইউরেনিয়াম 238 কে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটাইতে চাও তাহলে যে পরিমাণ শক্তি বিশিষ্ট নিউটন লাগবে সেটার শক্তি অনেক অনেক বেশি শক্তি বিশিষ্ট নিউটন লাগবে। এটার পরিমাণ হচ্ছে প্রায় 1 মেগা ইলেকট্রন ভোল্ট। কই 0.025 ইলেকট্রন ভোল্ট, এটার সাথে আরো মেগা গুণ হয়ে আবার 1 হয়েছে। তো এত, আচ্ছা ধরো কোনোভাবে দিলাম আমি
সাপোজ মনে করো কোনোভাবে এই নিউটনটার শক্তি আমি এটা দিতে পারলাম, পায়রা বিক্রিয়া ঘটাইতে পারলাম, কিন্তু তারপরে যে নিউটনগুলো তৈরি হবে না, তারপরে এখান থেকে তো নিউটন তৈরি হবে, এই নিউটনগুলার শক্তি আবার কম। মানে প্রথমে শক্তি বেশি দিয়ে ধরো একবার বিক্রিয়া ঘটাইলাম, পরে যে 3টা নিউটন তৈরি হবে এইটা ফার্দার আর ইউরেনিয়ামকে ভাঙতে পারবে না। কারণ আবার যদি ইউরেনিয়াম 238কে ভাঙতে হয় তাহলে এইগুলার শক্তি কত হওয়া লাগবে? 1 মেগা ইলেকট্রন ভোল্ট হওয়া লাগবে। কিন্তু এইগুলার শক্তি কমে যায় যখন প্রথম বিক্রিয়া হয়ে যে নিউটনগুলো তৈরি হয়, এইটার শক্তি কমে যাওয়ার কারণে এই ইউরেনিয়ামগুলা আর এই নিউটনগুলা আর ইউরেনিয়ামকে ফিশন ঘটাতে পারে না। কিন্তু দেখো তুমি যে এইখানে যে ঘটাইতেছো না, এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে, একটু খেয়াল করো। এখানে তো অল্প শক্তি নিউটন লাগতেছে, দিয়া তুমি ইউরেনিয়ামকে ভাঙলা, ভাঙে কয়টা নিউটন পাইলা? 3টা নিউটন। মজার বিষয় হচ্ছে আমরা এখানে দেখছি যে 3টা নিউটন তৈরি হয় তার শক্তি এটা থেকে অনেক কম, আর এইখানে যে নিউটন তৈরি হয় এখান থেকে যে 3টা নিউটন তৈরি হয় না, এইটার শক্তি বেশি, মানে এটার তুলনায় এটা শক্তি বেশি। এখন তুমি ভাবতে পারো তাহলে এইটাও তো ফিশন ঘটানোর কথা না, তাহলে এটা কিভাবে ফিশন ঘটায়? এটা কিভাবে ফিশন ঘটায় চুলের ভিতরে? সেটা হচ্ছে চুলের ভিতরে একটা সিস্টেম করা থাকে, সেটা হচ্ছে পানি দেওয়া থাকে চুলের ভিতরে। যে রডগুলা, মনে করো ইউরেনিয়ামের রড নেওয়া হয়, এই রডের আশপাশে পানি থাকে। নিউটন যখন তৈরি হয় এই নিউটনগুলো তো অনেক বেশি শক্তি থাকে, এই উচ্চ শক্তি নিউটন পানিকে গিয়ে যখন আঘাত করে তো নিউটনের শক্তিটা কমে যায়, ওই কম শক্তি বিশিষ্ট নিউটন তারপরে আরো ইউরেনিয়ামকে গিয়ে আঘাত করে ফিশন ঘটাতে পারে। ঠিক আছে, এইখানে প্রবলেমটা কি? এখানে তুমি প্রথমে শক্তি বেশি দিয়ে দিছো কিন্তু পরে পাচ্ছ কম, তার মানে আবার শক্তি দিতে হবে নাকি? তাহলে এটা বেশি প্রবলেম, কারণ বারবার তোমাকে শক্তি দেওয়া লাগতেছে, তাহলে এটা তো নিশ্চয়ই লাভজনক হবে না। আর এইটার মধ্যে কি, আমরা একবার অল্প শক্তি বিশিষ্ট ইউরেনিয়াম দিয়ে আঘাত করলাম, তারপরে যে 3টা নিউটন তৈরি হলো, সেই 3টা নিউটনের শক্তি যদিও বেশি থাকে কিন্তু সেই নিউটনগুলোকে আমরা চাইলে স্লো ডাউন করতে পারি। কিভাবে স্লো ডাউন করা যায়? পানি ব্যবহার করে, পানি, গ্রাফাইট এগুলা ব্যবহার করে এই নিউটনগুলোকে আমরা চাইলে স্লো ডাউন করতে পারি। ঠিক আছে, তো এইভাবে মূলত নিউক্লিয়ার বিক্রিয়াটা ঘটিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আজকে আমরা দেখব হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়। তো নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়, তারই একটা আমরা 2D ডায়াগ্রাম এখানে আঁকাইছি, সিম্পল করে আঁকাইছি। আমরা পুরো স্ট্রাকচারটা আর এটা কিভাবে কাজ করে এটা একটু দেখার চেষ্টা করব। তো আমরা যেটা আগে পড়ছি যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, যেটা এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া 2 রকম আছে। অর্থাৎ একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশনের মধ্যে চেইন রিঅ্যাকশন ঘটে, আমরা দেখছি চেইন রিঅ্যাকশনটা 2 রকম, একটা হচ্ছে কন্ট্রোল আর এটা হচ্ছে আনকন্ট্রোলড। তো কন্ট্রোলড যেটা, এইটাই হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে ঘটানো হয়। কন্ট্রোলড নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মধ্যে কি ঘটে? একটা ইউরেনিয়াম ভাঙে একটা নিউটন দ্বারা, তারপরে এখান থেকে যে 3টা নিউট্রন তৈরি হয় সেই 3টা নিউটনের 2টা আমরা কোনোভাবে যদি এখান থেকে সরাই দেই কোনো সিস্টেমের মাধ্যমে, তারপরে এই নিউটন কি করবে? আরেকটা ইউরেনিয়ামকে গিয়ে আঘাত করবে। তার মানে কন্টিনিউয়াসলি একই হারে শক্তি উৎপন্ন হতে থাকবে, যেটাকে আমরা বলতেছি কন্ট্রোলড নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন। তো এই রিঅ্যাকশনটাই এখানে ঘটানো হয়। দেখো এখানে এই স্ট্রাকচারটা কিরকম, এই যে বক্সটা, আয়তাকার বক্সটা দেখতে পাচ্ছ, চেম্বারটা, এটার ভিতরে আমরা এই যে দণ্ড নিচ্ছি, এই দণ্ডগুলো হচ্ছে ইউরেনিয়াম 235 এর তৈরি দণ্ড। ঠিক আছে, ইউরেনিয়াম 235 জ্বালানি দণ্ড, এটাই তো আমাদের জ্বালানি নাকি? এই পুরা নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে যে শক্তিটা উৎপন্ন হবে, সেই শক্তিটা উৎপন্ন হওয়ার জ্বালানি হিসাবে কাজ করবে কে? ইউরেনিয়াম 235। আর ইউরেনিয়াম 235 এখানে জ্বালানি দণ্ড হিসেবে ব্যবহার করা হয়। আর এইখান থেকে যে ইউরেনিয়ামের নিউক্লিয়ার ফিশনের ফলে যে নিউট্রন তৈরি হবে, সেই নিউট্রনের সংখ্যা কন্ট্রোল করার জন্য এখানে কিছু কন্ট্রোল রড ব্যবহার করা হয়। এই কন্ট্রোল রডগুলা হচ্ছে ক্যাডমিয়ামের তৈরি, যেটা নিউট্রনকে শোষণ করে। এটার কাজ কি? যখন মনে করো নিউট্রন বেশি হয়ে যাবে, এই ইউরেনিয়াম ক্যাডমিয়াম দণ্ডগুলাকে আস্তে আস্তে নিচের দিকে নামানো হবে। এখানে সেন্সরও বসানো থাকে, যখন সেন্সর সেন্স করবে যে অনেক বেশি নিউট্রন তৈরি হয়ে যাচ্ছে,
তখন এই কন্ট্রোল রোডগুলো আস্তে আস্তে নিচে নামবে, নেমে কি করবে ইউরেনিয়াম নিউটনগুলোকে শোষণ করবে, শোষণ করে আবার উপরে উঠে যাবে। আবার নিউটন কমে গেল, ওই নিউটন যখন আরো বেশি নিউটন তৈরি করতে থাকবে, পরে ওইটা আবার নিচে নামবে, আবার উপরে উঠবে। এই যে নিচে নামা উপরে ওঠা, এটা একটা সেন্সরের মাধ্যমে এখানে সেন্স করে ওটাকে নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এই যে নিউক্লিয়ার ফিশনের ফলে যে এক্সট্রা নিউটনগুলো তৈরি হচ্ছে, এই এক্সট্রা নিউটনগুলোকে অ্যাবজর্ব করার কাজ করে হচ্ছে এই কন্ট্রোল রড। আচ্ছা দেখো, এখন এখানে তো মনে করো যে নিউটন যে তৈরি হচ্ছে, আমি এই যে লাল কালির মাধ্যমে ধরো নিউটন বোঝাচ্ছি, হ্যাঁ। তো এই নিউটনগুলা কি করবে, এইখানে এই যে আমরা জানি যে এই ইউরেনিয়ামকে প্রথমে যে নিউটন দ্বারা আঘাত করা হয়, সেই নিউটনের শক্তি থাকে খুবই কম, 0.0025 ইলেকট্রন ভোল্ট। অনেক অল্প শক্তির নিউটন ইউরেনিয়ামকে যদি আঘাত করে তাহলে ফিশন বিক্রিয়াটা ঘটানো যায়। কিন্তু এইখানে যে তিনটা নিউটন তৈরি হয় তাদের শক্তি কি থাকে? বেশি থাকে। তাই এখন এই তিনটা নিউটনের শক্তি কি করতে হবে? কমাইতে হবে, না হলে কিন্তু ফার্দার ফিশন বিক্রিয়া ঘটবে না, এটা আমরা দেখছিলাম। তো এখন এই যে তিনটা নিউটন, এদের শক্তি কমানোর উপায় কি? এদের শক্তি কমানোর উপায় হচ্ছে, দেখো এই যে ইউরেনিয়াম নিউটনগুলো তৈরি হচ্ছে, এদের শক্তি কিভাবে আমরা হ্রাস করতে পারি। এই উচ্চ গতির নিউটনগুলোকে এই শক্তি হ্রাস করার জন্য এইখানে আমরা ভিতরে দেখো এই যে ফুটা ফুটা দিয়ে রাখছি, এগুলো কি? এগুলো হচ্ছে পানি, বা এখানে তুমি ভারী পানি ইউজ করতে পারো, নর্মাল পানি ইউজ করতে পারো, বা গ্রাফাইট ইউজ করতে পারো। অর্থাৎ যেইটা কিনা এই নিউটনের সাথে সংঘর্ষ করবে। অর্থাৎ উচ্চ গতির নিউটন যখন পানির অণুকে গিয়ে আঘাত করবে, তখন নিউটনের শক্তি কিছুটা কমে যাবে। ওই কম শক্তি নিউটন গিয়ে কি করতে পারবে? আরেকটা ইউরেনিয়ামকে আঘাত করে ওইখান থেকে আবার ফার্দার ফিশন বিক্রিয়া ঘটাতে পারবে। তো এর জন্য এখান থেকে যে নিউটনগুলো তৈরি হচ্ছে, এই ভিতরের যে লিকুইডটা দেখতে পাচ্ছ, এটার কাজ হচ্ছে এই নিউট্রনের শক্তিকে হ্রাস করা, ঠিক আছে, যাতে করে সেটা ফার্দার ফিশন বিক্রিয়া ঘটাতে পারে, মানে চেইন রিঅ্যাকশনটাকে কন্টিনিউ করতে পারে। এখন তাহলে এই যে পানির সাথে ধরো এখানে ভারী পানি বা নর্মাল পানি, যে কোনো ভারী পানি বলতে কি D2O, এইটা বুঝাচ্ছি, হ্যাঁ। আচ্ছা ধরো আমি ভারী পানি বা নর্মাল পানি যে কোনো একটা ইউজ করলাম এখানে, হ্যাঁ। তো এই যে পানি, এটা নিউটনের আঘাতের কারণে গরম হয়ে যাবে না? তা এখন এইটা যে তাপটা উৎপন্ন করবে, এখানে নিউটনের শক্তিটা যে পানির কাছে ট্রান্সফার হলো, এই পানির শক্তিটা আবার কি করবে? দেখো এর চারপাশে আরেকটা লিকুইড দেওয়া থাকে, এই চেম্বারের চারপাশে। এই লিকুইড কি করবে? ওই পানির শক্তিটাকে অ্যাবজর্ব করবে, ঠিক আছে। এই লিকুইডটাকে বলা হচ্ছে কুলেন্ট। এই কুলেন্ট হিসেবে তুমি ব্যবহার করতে পারো, আবার পানি ব্যবহার করতে পারো, অসুবিধা নাই। তবে এই কুলেন্ট হিসেবে এমন একটা পদার্থ তোমাকে ব্যবহার করতে হবে যার আপেক্ষিক তাপ, মানে স্পেসিফিক হিট অনেক বেশি। কারণ কি? এইখানে যে হিটটা তৈরি হবে সেটাকে সে অ্যাবজর্ব করতে হবে না। এখন হিটটা অ্যাবজর্ব করার জন্য যে পদার্থটা তুমি এখানে ব্যবহার করবা, তার আপেক্ষিক তাপ যদি কম হয় তাহলে কি হবে? কম তাপ শোষণ করবে। আর যদি আপেক্ষিক তাপ বেশি হয় তাহলে বেশি তাপ শোষণ করতে পারবে, ঠিক আছে। তাহলে এইখানে তাপটা আসবে, অর্থাৎ এইখানে যে তাপটা উৎপন্ন হবে সেটা ট্রান্সফার হবে এইখানে। এখন এই কুলেন্টটা দেখো এদিক দিয়ে গিয়ে এই যে আরেকটা চেম্বারে প্রবেশ করতেছে। এই আরেকটা চেম্বারে যে কুলেন্টটা প্রবেশ করতেছে, এই কুলেন্টটা কিন্তু এখন গরম, কারণ কি? তাপ নিয়ে ফেলছে সে। এখন গরম এই কুলেন্টটা গিয়ে এই যে নলের ভিতর দিয়ে আসতেছে। এখন এর চারপাশে কি আছে? এই ফুটা ফুটা, এগুলো হচ্ছে পানি, নর্মাল পানি আর কি। তা এখন কি হবে? এর তাপ শক্তিটা এই পানিতে ট্রান্সফার হবে, এই পানিতে ট্রান্সফার হবে, হ্যাঁ। এর শক্তি কি পানিতে ট্রান্সফার হবে না? চারপাশে যেহেতু পানি আছে, তাহলে পানিটা গরম হয়ে যাবে। এখন এই পানিটা যদি গরম হয়ে যায়, তাহলে এর তাপমাত্রা যদি 100 ডিগ্রির উপরে উঠে যায়, তাহলে নিশ্চয়ই সেটা বাষ্পে রূপান্তরিত হয়ে যাবে, এবং সেটাই হয়। এখানে এই পানিটা বাষ্পে রূপান্তরিত হয়। এখন সেই বাষ্পটা দেখো আরেকটা নল দিয়ে আইসা এইখানে কি পাখা দেওয়া আছে, এই পাখাটা কি? টারবাইন। এই টারবাইনের কাজ হচ্ছে সে ঘুরবে, ঠিক আছে। সে ঘুরবে, এই দিক দিয়ে যখন বাতাস আসবে, জলীয় বাষ্প আসবে, টারবাইনের উপরে গিয়া জলীয় বাষ্প হিট করবে, প্রেসার দিবে, প্রেসারের কারণে টারবাইনটা ঘোরা শুরু করবে। আর টারবাইন যখন ঘোরা শুরু করবে, তখন এই জেনারেটর তার সাথে কানেক্টেড আছে। এই জেনারেটরের কাজ আমরা ফিজিক্স চ্যাপ্টার 12তে আমরা শিখবো যে কিভাবে জেনারেটর কাজ করে। জেনারেটরের সাথে সবসময় এরকম একটা টারবাইন লাগানো থাকে। সেই টারবাইন যখন ঘুরে, তখন জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। তাহলে এই গ্যাস কি করলো? জলীয় বাষ্প আইসা টারবাইনটাকে ঘুরাই দিল। সেই ঘোরানোর কারণে এই টারবাইন থেকে জেনারেটরে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। সেই বিদ্যুৎটাই আমরা তারপরে জাতীয় গ্রিডে যোগ করে দেব, বা যেখানে পাঠানোর ওইখানে পাঠাই দেব। তারপরে এই গ্যাসটা যেটা আসলো জলীয় বাষ্প, এই জলীয় বাষ্পটাকে দেখো এই দিক দিয়ে আবার
রিসাইকেল করা হয় কিভাবে? এই যে দিক দিয়ে ঠান্ডা পানি প্রবেশ করানো হচ্ছে, দেখো একটা কন্টিনিউয়াস ঠান্ডা পানির একটা সাইকেল চলতে থাকে এখানে। এই ঠান্ডা পানির সংস্পর্শে আইসা এইখানকার জলীয় বাষ্প ঠান্ডা হয়ে আবার পানি হয়ে যায়, সেই পানিটা পাম্পের সাহায্যে আবার উপরের দিকে উঠাই দেওয়া হয়। এখানে কিন্তু একটা পাম্প লাগবে, না হলে পানি কিন্তু উপরে উঠবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পাম্পের সাহায্যে কি করে পানিটাকে আবার রিসাইকেল করে আবার এইখানে ঢুকানো হয়, সেই পানি আবার বাষ্প হয়ে এই দিক দিয়ে আসে। তার মানে এখানে একটা চক্র চলতে থাকে পানির। আবার দেখো এই যে কুলেন্ট, যে কুলেন্টটা আমরা এই দিক দিয়ে আনছিলাম, সেই কুলেন্টটা কিন্তু আবার রিসাইকেল করা হচ্ছে। কুলেন্টের তাপমাত্রা তো এখানে ওই পানিতে চলে গেছে, কমে গেছে, সেই কুলেন্টটাকে আবার পাম্পের সাহায্যে এখানে ঢুকানো হচ্ছে, সেই কুলেন্ট আবার গরম হচ্ছে, গরম কুলেন্ট আবার ওইখানে যাচ্ছে, এই সাইকেলটা এখানে চলতে থাকে। তাহলে এইভাবেই মূলত নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন করা হয় বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আচ্ছা, এখন দেখবো হচ্ছে আমরা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। হ্যাঁ, তো নিউক্লিয়ার ফিউশন শব্দের অর্থ কি দেখো? ফিউশন শব্দটার অর্থ হচ্ছে ব্লেন্ডিং বাই মেল্টিং। মানে ফিউশনটাকে বলা হয় ব্লেন্ডিং বাই মেল্টিং, মানে হচ্ছে আগে গলানো হয় পরে ব্লেন্ড মানে মিশানো হয়, ঠিক আছে? বিষয়টা একটু বোঝার আছে এখানে, একটু খেয়াল করো। এই যে আমরা এখানে বিক্রিয়া কি করতেছি, ফিউশন বিক্রিয়াটা মূলত আগে সংজ্ঞাটা একটু বলি। ফিউশন বিক্রিয়াটা হচ্ছে ফিশনের উল্টা, অর্থাৎ ফিশনে আমরা দেখছি একটা বড় নিউক্লিয়াস ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, ছোট ছোট নিউক্লিয়াস হয়ে যায়, আর এইখানে ছোট ছোট নিউক্লিয়াস মিলে একটা বড় নিউক্লিয়াসে পরিণত হয়। বাট কথা আছে, দেখো এই যে দুইটা ছোট নিউক্লিয়াসকে তুমি যখন একত্রিত করবা, তো নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি কি থাকে? প্রোটন। ধরো আমি এই দুইটা নিউক্লিয়াস চিন্তা করতেছি, এটার মধ্যেও প্রোটন আছে, এটার মধ্যে প্রোটন আছে। তো এখন এই দুইটা প্রোটনকে আমি যদি একসাথে করতে চাই, একসাথে করতে পারবো না সহজে। কেন? কারণ প্রোটন পজিটিভ, ঠিক আছে? তো একটা আরেকটাকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে অনেক শক্তি দিয়ে কাছে আনতে হবে না? তাহলে অনেক হিউজ টেম্পারেচার লাগবে, কারণ অনেক শক্তি দেওয়ার জন্য অনেক তাপমাত্রা লাগবে। এই যে ফিউশন ঘটানোর জন্য অত্যাধিক উচ্চ তাপমাত্রা প্রয়োজন, এই কারণেই এটাকে বলা হচ্ছে তাপ নিউক্লিয় বিক্রিয়া, ঠিক আছে? যেমন এই ক্ষেত্রে তাপমাত্রার মানটা প্রয়োজন হচ্ছে 10⁸ ডিগ্রি সেলসিয়াস। তাহলে হিউজ টেম্পারেচার প্রয়োজন। এই টেম্পারেচার না হলে এই হাইড্রোজেন দুইটা একসাথে করা যাবে না। আর কোনো রকমে যদি হাইড্রোজেন দুইটাকে কাছাকাছি আইনে ফেলা যায়, তো তারপরে তোমার কাজ শেষ। তারপরে তারা নিজেরাই যুক্ত হয়ে গিয়ে হিলিয়ামে পরিণত হবে। কারণ যখন খুব কাছে এসে পড়বে, তখন কিন্তু আরেকটা ফোর্স কাজ করবে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, সবল নিউক্লিয় বিক্রিয়া বল যেটাকে বলা হয়। মানে প্রথমে তো দূরে থাকা অবস্থায় আমরা জানি কি সবল নিউক্লিয় বল কাজ করে না। সবল নিউক্লিয় বলের রেঞ্জটা কি? খুবই ক্ষুদ্র। যখন আমরা অনেক কষ্ট করে এটাকে কাছে এনে ফেলবো, তারপরে কিন্তু আর আমাদের আর কষ্ট করার দরকার নেই। তারপরে সবল নিউক্লিয় বলের কারণে একসাথে হয়ে যাবে, একসাথে হয়ে হিলিয়াম তৈরি করবে এবং একটা নিউট্রন তৈরি করবে। তো এই বিক্রিয়াতেও শক্তি উৎপন্ন হয় আগের প্রসেসের মাধ্যমেই। ওই যে ভর হারায় যে বলছিলাম, এই পাশের ভরের যোগফল আর এই পাশের ভরের যোগফল কিন্তু সমান হয় না। এই পাশের ভরটা একটু কম হয়, এই পাশের ভরটা একটু বেশি হয়। এখান থেকে এইখানে যতটুকু ভর কমে যায়, ওই কম পরিমাণ ভর কিসে রূপান্তরিত হয়? শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তিটাই হচ্ছে এখানে উৎস হিসেবে, মানে শক্তির উৎস হিসেবে কাজ করে। শক্তি হচ্ছে 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট। এখন কথা হচ্ছে এখানে তো দেখা যাচ্ছে যে কম শক্তি উৎপন্ন হচ্ছে। আমরা ইউরেনিয়ামে কি দেখছিলাম যে 200 মেগা ইলেকট্রন ভোল্টের মতো শক্তি উৎপন্ন হয়। তাহলে কোনটা বেশি ক্ষতি করবে? হাইড্রোজেন বোমা বেশি ক্ষতি করবে না পারমাণবিক বোমা বেশি ক্ষতি করবে? দেখো স্বাভাবিক সেন্সে তাই মনে হচ্ছে না যে ইউরেনিয়ামে যেহেতু বেশি শক্তি উৎপন্ন হয়, তাহলে ইউরেনিয়ামের ক্ষেত্রে ক্ষতিটা বেশি হবে। আর হাইড্রোজেন বোমার ক্ষেত্রে যেহেতু কম শক্তি উৎপন্ন হচ্ছে, তাহলে কিন্তু এখানে কম ক্ষতি হবে। স্বাভাবিক সেন্সে এটাই মনে হয়, কিন্তু এইটা বেশি ক্ষতি করে। কারণ কি? দেখো তুমি যখন ইউরেনিয়ামকে ভাঙতেছো, খেয়াল করো, ইউরেনিয়ামকে যখন ভাঙতেছো, ইউরেনিয়ামের ভর কত? 235। আর হাইড্রোজেন যখন একসাথে করতেছো, তখন হাইড্রোজেনের ভর কত? মাত্র 325, তাই তো? তার মানে হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে যখন ব্যবহার করতেছ, তখন ভর কি অনেক কম। তাহলে এই পরিমাণ কম ভর থেকে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে, আমি যদি এটাকে দেখে, এটা ভর বেশি না? এখান থেকে শক্তি উৎপন্ন হচ্ছে কত? 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তুমি যদি রেশিও চিন্তা করো যে
পার গ্রামের মধ্যে, মানে 1 গ্রাম থেকে কি পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে। এইখানে 235 গ্রাম থেকে শক্তি উৎপন্ন হচ্ছে তোমার 200 মেগা ইলেকট্রন ভোল্ট না, এক পরমাণু থেকে 200 মেগা ইলেকট্রন ভোল্ট হয়। তো 235 গ্রাম মানে কি 235 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা না। আমরা জানি একটা ইউরেনিয়াম ভাঙলে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি তৈরি হয় একটা। আর 235 তো তার পারমাণবিক ভর, তা পারমাণবিক ভর 235, যে এটার সাথে যদি আমি অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করি তাহলেই তো হচ্ছে তার 1 মোল বেরোবে। তো 1 মোল মানে হচ্ছে 235 গ্রাম। সেখান থেকে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেটা যদি রেশিও বের করো, আর এখানে যদি রেশিও বের করো, তাহলে দেখবা এইখানে সমান শক্তি তৈরি করতে হাইড্রোজেনের ভরটা কম লাগে, অর্থাৎ কারণ হাইড্রোজেনের ভর কম আর এটার ভর অনেক বেশি, অর্থাৎ এই অনেক বেশি ভর থেকে যে শক্তি উৎপন্ন হচ্ছে এটা কিন্তু অল্প ভর থেকেই অনেক শক্তি উৎপন্ন হচ্ছে। রেশিওটা যদি আমি চিন্তা করি যে পার গ্রামে কি পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এইটাতে বেশি শক্তি পাওয়া যায় আর এটাতে কম শক্তি পাওয়া যায়। মানে বুঝতেছো যে রেশিওটা যদি চিন্তা করো যে এটার ভর তো অনেক বেশি, হ্যাঁ এটা শক্তি বেশি পাওয়া যায় কিন্তু ভরও যে অনেক বেশি 235, আর এখানে কম শক্তি পাওয়া যাচ্ছে কিন্তু ভর যে অনেক কম। তাহলে আমি যদি রেশিও চিন্তা করি যে পার গ্রামে কতটুকু শক্তি পাওয়া যাচ্ছে, আমি সেম পরিমাণ জ্বালানি নিলাম, মনে করো আমি এটাও 10 গ্রাম নিলাম এটাও 10 গ্রাম নিলাম, তাহলে দেখা যাবে এখানে যে শক্তি উৎপন্ন হচ্ছে এখানে তার থেকে বেশি শক্তি উৎপন্ন হচ্ছে। কারণ কি এটার অল্প ভর থেকে অনেক শক্তি আর এটার অনেক বেশি ভর থেকে অনেক বেশি শক্তি পাওয়া যায়, মানে রেশিওটা এখানে কম এখানে বেশি। এটাই হচ্ছে ফিউশন বিক্রিয়া। এখন ফিউশন বিক্রিয়া কিন্তু আমাদের সূর্যের মধ্যে ঘটে, নক্ষত্রের যে কোনো নক্ষত্রের মধ্যেই ফিউশন বিক্রিয়াটা ঘটে, কারণ নক্ষত্রের ভিতরের টেম্পারেচারটা অনেক বেশি। এর জন্য কি হয়, তার ফিউশন বিক্রিয়া ঘটার জন্য সে একটা পরিবেশ পায়, এই ফিউশন বিক্রিয়া ঘটার যে তাপমাত্রা সেটা অর্জন করতে পারে, যার জন্য সূর্যের মধ্যে নিউক্লিয়ার ফিউশনটা ঘটে। আর হাইড্রোজেন বোমা যেটা পারমাণবিক বোমার চাইতেও বেশি শক্তিশালী, সেটার মধ্যে প্রথমে এই বিক্রিয়াটা ঘটে না, প্রথমে ফিশন বিক্রিয়াটা ঘটানো হয়। ফিশন বিক্রিয়া থেকে যে অত্যাধিক তাপমাত্রা উৎপন্ন হয় সেই অত্যাধিক তাপমাত্রা দিয়ে তারপরে হচ্ছে এই ফিউশন বিক্রিয়াটা ঘটানো হয়, তারপরে হচ্ছে হাইড্রোজেন বোমাটা কাজ করে। ঠিক আছে, হাইড্রোজেন বোমা শুধু এই হাইড্রোজেনের ফিউশনের উপরে নির্ভরশীল না, আগে একটা ইউরেনিয়ামকে ভাঙিয়ে ফিশনের মাধ্যমে অনেক বেশি তাপমাত্রা তৈরি করে ফেলতে হবে, তারপরে ওইখান থেকে যে তাপমাত্রাটা অর্জন করবে সেই তাপমাত্রা না হলে তো আর সেই ফিউশন ঘটবে না। সেই ফিউশন ঘটানোর জন্য আগে একবার ফিশন ঘটায় নেওয়া হয়, তারপরে আবার ফিউশন। ঠিক আছে, তা হাইড্রোজেন বোমা এইভাবে কাজ করে মূলত।